আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ঝিনেদের কাগজের বিভীষিকাময় দিনগুলির গল্প এই আয়োজনটি শুনে থাকেন সবাইকে শুভেচ্ছা স্বাগত। আজকে আমাদের ঝিনেদা কাগজের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি জাতীয়তাবাদী দল বিএনপির কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আপনারা বিশেষ করে ঝিনেদা কালীগঞ্জ যে আসন, এই আসনের জনগণ তাকে চিনেন, সুপরিচিত মুখ। এবং আমরা দেখেছি, জনগণ দেখেছে যে সব সময় তিনি ফ্যাসিস্টের সরকারের যে কোনো আন্দোলনে রাজপথে তাকে দেখা গেছে। আবার আমরা দেখেছি যে দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন। আবার প্রোগ্রামগুলোতে কিভাবে তিনি হাজির হতেন, এই সব গল্পগুলো নিয়েই মূলত আমাদের আজকের এই আয়োজন। তো আসুন আমরা দেরি না করে সরাসরি আমাদের অতিথির কাছে চলে যাই, আমরা তার কাছে তার সংক্ষিপ্ত পরিচয়টু জেনে নিই। আসসালামু আলাইকুম হামিদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, একটু সংক্ষিপ্ত পরিচয়। আমি মোহাম্মদ হামিদুল ইসলাম হামিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালীগঞ্জ উপজেলা শাখা। ইতিপূর্বে আমি জাতীয়তাবাদী দলের অনেক আগের থেকে সম্পৃক্ত হয়েছি। বিশেষ করে আমি জিয়া শিশু কিশোর সংগঠন একটি ক্লাবের সভাপতি হিসাবে শুরু, এরপরে আমি ভূষণ হাই স্কুল ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম। পরবর্তীতে মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের জাতীয়তাবাদী ছাত্র দলের সেক্রেটারি, পরবর্তীতে আহ্বায়ক, এরপরে জাতীয়তাবাদী ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা শাখা। 2003-এ নির্বাচিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কালীগঞ্জ উপজেলা শাখা। পরে জাতীয়তাবাদী দলের 1 নম্বর সিনিয়র যুগ্ম সম্পাদক, এরপরে এসে জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং অদ্যাবধি এই দায়িত্ব পালন করছে। জি হামিদ ভাই, আমরা অনেকেই বলে থাকেন যে নতুন বাংলাদেশ বা ভার্সন 2, মুক্ত বাংলাদেশ। তো আমিও সেইভাবে আপনাকে এই মুক্ত বাংলাদেশে স্বাগত জানাই। আমরা 2টা ভাগে ভাগ করেছি। আমরা আপনার বিভীষিকাময় দিনগুলোর গল্প শুনতে চাই। এটার উদ্দেশ্য ঝিনেদের কাগজ যেটা মনে করেছে, আপনারা এই ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর জন্য, ফ্যাসিজমের বিরুদ্ধে যে প্রতিবাদটা করতে গিয়ে যে নির্যাতনের শিকার হয়েছেন, এটা মানুষ যদি জানে, ভবিষ্যতে যদি আর কোনো ফ্যাসিস্ট আবার চেপে বসে, তাহলে তারা আপনাদের এই গল্পগুলো শুনে অনুপ্রাণিত হবে এবং তারা তখনকার পরিবেশটা সেভাবে ট্যাগেল দিবে এবং মানুষের শ্রদ্ধাবোধটাও জাগ্রত হোক এই রাজনীতিবিদদের প্রতি। কারণ তাদের কারণে আজকে এই জায়গায় এসেছি। আমরা শুনে থাকি যে মূলত বর্তমানে 36 জুলাই পরবর্তী, অর্থাৎ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। অনেক সময় অনেকে ধারণা করেন এটাই যে হঠাৎ করেই হয়তো বা তাদের আন্দোলনেই এই দেশটা আজকে এই পর্যায়ে এসেছে। কিন্তু রাজনীতিবিদরাও পাশাপাশি বলছেন যে না, আমরা স্টেক হোল্ডার হিসেবে ছিলাম। তারাও এটা অস্বীকার করে না, স্টেক হোল্ডার হিসেবে ছিল। তারপর কিছু বিতর্ক দিন দিন এটা বেড়েই চলেছে। তো আমরা সাংবাদিকতা করতে গিয়ে আসলে 2টাই পেয়েছি। আমরা দেখেছি যে আপনারা পরিবেশটা তৈরি করে দিয়েছেন দীর্ঘ 16 বছর ধরে, আর তারা শেষ তক এসে মূলত ফাইনালি সবাইকে নিয়ে, অর্থাৎ আপনারা হয়তো সবাইকে এক মঞ্চে আনতে পারেননি, আর তারা সবাইকে একটা মঞ্চে নিয়ে এসে একটা আন্দোলনে সম্পৃক্ত করে তারপরে এই ফ্যাসিস্ট সরকারের পতনটা ঘটিয়েছে। যাই হোক, আমরা আপনার সেই গল্প শুনবো, পাশাপাশি কিছু দর্শক হয়তো আপনাকে পেয়ে আজকে কিছু কমেন্ট করতে পারে, অর্থাৎ সরাসরি প্রশ্ন করার সুযোগ নেই, কমেন্টে তারা কোয়েশ্চেন করবেন। সমসাময়িক কোনো বিষয় যদি জানতে চান এবং আপনার দলের কি অবস্থান, তারা কি করতে চায়, আগামী বাংলাদেশ নিয়ে কি ভাবনা, এই বিষয়ে কিছু কোশ্চেনের অ্যান্সার আমরা হয়তো 10 মিনিট এই টাইমটা রাখতে চাচ্ছি। তো আপনি যেখান থেকে শুরু করেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মূলত আমার, যদি আমি ঠিক বলে থাকি, এদেশের বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামী শক্তি সবকিছু মিলিয়ে এর উপর আঘাতটা এসেছিল 1/11 থেকে।
এবং 1/11 থেকেই এই ফ্যাসিবাদের সূত্রপাত হয়। 1/11 এসে দেশের রাজনীতির যে বিরাজনীতিকরণ শুরু করার পরে একটি নির্বাচন, যদিও অনেকে সেটাকে 8 সালের নিরপেক্ষ নির্বাচনের কথা বলে, আমরা এটা বিশ্বাস করি না, কারণ ওই নির্বাচন নিয়ে বিতর্ক আছে। বাস্তবতা যদি আমরা দেখি, এই কালীগঞ্জে আমাদের যিনি সাবেক এমপি সাহেব ছিলেন, উনি মাত্র 4,500 ভোটে ওই নির্বাচনে পরাজিত হয়েছিলেন। কিন্তু বাস্তব অবস্থা, জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এটা প্রমাণ করে না যে ওই সময় উনি পরাজিত হবে। কিন্তু এইটাই না, আমাদের ঝিনাইদহ 4টা আসনেই এবার আমরা পরাজিত হয়েছিলাম। সেখানে আমার ধারণা যে ভোটের মেকানিজম ছিল। আর যে প্রশ্ন আমাকে করেছেন, আসলে আমরা 1/11 থেকেই আন্দোলনে আছি। সেইটা বলতে পারি যে 8 এবং 14 সরকার, তারা বাকশাল যে শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়ে শুরু করেছিল, আর 9-14 সরকার অঘোষিতভাবে বাকশাল বা ফ্যাসিবাদ কায়েমের প্রচেষ্টা তখন থেকেই শুরু করে। আপনাদের উপরে চাপটা শুরু হয় কখন থেকে? আমাদের উপরে যারা নেতৃত্ব দিচ্ছিলেন, আমরা 2টা চাপ দেখেছি। একটা হচ্ছে দলীয়ভাবে আওয়ামী লীগ সরকার, পাশাপাশি প্রশাসনও যেন তাদের লেজুর গুত্তি একটা দলে পরিণত হয়ে গেছিল। তো কোন সময় থেকে তীব্র চাপটা আসে? আমাদের তীব্র চাপটা শুরু হয় 14 সালের নির্বাচনের আগ দিয়ে। আচ্ছা, এর আগে আন্দোলন সংগ্রামে আমরা বিভিন্নভাবে প্রশাসনিক হয়রানি, হামলা মামলার শিকার হয়েছি। কিন্তু 14 সালের নির্বাচন যখন একতরফা বা নির্বাচন শুরু হয়, সেই নির্বাচনের আগ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে আমার মনে হয়েছে যে 17 বছর আমি ব্যক্তিগতভাবে কাঁটাতারের উপর দিয়ে হাঁটেছি। আমরা বিশেষ করে আমাদের কর্মীরা, আমার মনে হয় আমার থেকে তারা বেশি সাফার করেছে। এর সাথে আমাদের পরিবারের সদস্যরা, তারা প্রতিটা সময় আমাদের থেকে বেশি নিষ্পেষিত হয়েছে। একবার সেনা অভিযান হলো আমার বাসায়, এইটা সম্ভবত 14 সালের নির্বাচনের আগে হবে, বা যে কোনো এক সময় হবে, আমার সালটা স্মরণ নাই। আমি রাত্রে বাসায় তো খুব অল্প টাইমের জন্য যাইতাম, রাত্রের খাবার খেয়ে আমি একটা বাসায় ঘুমাবো, সবকিছু ঠিক। নিজের বাসায় না পরের বাসায়, অন্য বাসায়, অন্যের বাসায়। ওই বাসায় আমি আগের থেকে ফোন করে রেডি করে রাখছি। এটা কি শহরেই না শহরের বাইরে? শহরে। আচ্ছা। তো আমি ওই বাসায় যাব, রাত্রে খাবার খেয়ে ওই বাসার গেটে যে যখন গেট খুলবো, ওই টাইমে আমাকে একজন ফোন দিল যে আমার বাসা ফাঁকা আছে, আপনি থাকবেন কিনা। তা আমি ওই বাসায় চার্জার ছিল, চার্জারটা নিয়ে ওখান থেকে আমি তার বাসায় চলে যাই। যদিও আমি এখন নামগুলো বলছি না, এই কারণেই বলছি না যে তারা অনেকে অরাজনৈতিক লোক, তারা ঝুঁকির ভিতর পড়তে পারে ভবিষ্যতে। তো ওই দিন আমার বাসায় আর্মি অভিযান করে, আর্মি অভিযানে আমার বাসায় না পেয়ে আমি যে বাসায় প্রথমে শুইতে চাইছিলাম, ঘুমাইতে চাইছিলাম, ওই বাসায় যে রেড দিয়েছে, দিয়ে ওই বাসার মালিকরে ধরে নিয়ে গেছে। আচ্ছা। তো আমি ওই রাত্রে অন্য এক বাসায় যখন গেছি, আমাকে আশপাশে সবচেয়ে, আমি যেখানে যে এলাকায় থেকেছি রাত্রে, একটু একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, আসলে এটা আমি সব দর্শকদের শোনাতে চাই। দর্শক শেয়ার করবেন প্লিজ। আসলে আমরা এই রাজনীতিবিদদের এই ভিতরের খবরটা জানি না। আমরা হয়তো বাইরে দেখি তাদের হাসি মাখা মুখ, সবার সাথে কথা বলে, আবার 2-1 জনের সাথে যদি কখনো একটু এটা কি বলবো, শারীরিক
অসুস্থতা হোক অথবা পরিবেশগত কারণে একটু যদি মুখ মলিন করে কথা বলে, সেটাও কিন্তু তারা খুব মাইন্ড করে বসে যে এইভাবে কেন কথা বললো। কিন্তু তাদের যে কষ্টের গল্পটি, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আর এই কষ্টের গল্প জানানোর জন্যই ঝিনাইদহ কাগজ আজকের আয়োজন করেছে। তো আমরা চাইবো আপনারা আজকের এই অনুষ্ঠানটি শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ভাই কন্টিনিউ প্লিজ। আমি যখন অন্য বাসায় যে রাত্রে ঘুমাবো, আমার ওই টাইম থেকে আমি সারা রাত আসলে ঘুমাইতে পারি না। এখনো পর্যন্ত সেটা কন্টিনিউ। আমি প্রতিদিন ঘুমাইতে ঘুমাইতে আমার 3টা-4টা বাজে। কোনোদিন ফজরের নামাজ পড়েও ঘুমাই, কারণ সেনাবাহিনীর হাতে আমি সেদিন অ্যারেস্ট হই। কিন্তু আল্লাহর ইচ্ছা, আমি যখন ওই বাসার থেকে বেরিয়ে আর এক বাসায় ঘুমাতে গেছি, বা আমি রাস্তা দিকে তাকিয়ে জানালার ধারে বসে আছি, ঘুম আসছে না। আচ্ছা, এরপরে দেখি আর্মির গাড়িগুলো গেল, যে আমার ফোন এসলো যে সেনাবাহিনী আমাদের বাসায় রেড দিচ্ছে। তো সেখান থেকে ওরা যে আমি যে বাসায় ওই রাত্রে ঘুমাবো, যে আমি গেটের থেকে চলে আসলাম আর একটা ফোন দিয়ে, সেই বাসায় রেড দিয়ে সেই বাসার মালিকরা নিয়ে গেল। সে প্রায় 2 মাস জেল খাটছিল। তো এরকম ঘটনা ঘটেছে। আল্লাহর ইচ্ছা ওদিন আমি অ্যারেস্ট হইনি। এরপরে আমরা প্রায় আমি তো অনেকবার অ্যারেস্ট হয়েছি। জি, আমাকে একবার র্যাবে নিয়ে গেল। সেটাও একটা মানে করুণ চিত্র। আমি ওদিন বাসায় ছিলাম না, আমি অন্য বাসায় ছিলাম। ওখান থেকে আমি সকালবেলা আমি তখন পুরো কাউন্সিলর ছিলাম, প্যানেল মেয়র ছিলাম। আমার কাছে একটা নাগরিক সনদ নিতে আসছিল। তো আমাকে সকালবেলা ফোন দিয়েছে যে আমার একটা নাগরিক সনদ লাগবে। তো আমি যেহেতু অনেক রাত্রে ঘুমাইছি, সকালবেলা একটু লেট করে উঠবো, আমি ওকে বলছি তুমি 9টার দিকে আসো। তো 9টায় এসে আবার ফোন দিয়েছে। দেওয়ার পরে আমি ওরে বলছি ঠিক আছে, ওয়েট করে আসছি। এক পর্যায়ে আমি বাসার পিছনের গেট দিয়ে ঢুকছি, ঢুকে আমি বাথরুমের ভিতরে বাথরুম করতে গেছি। এর ভিতরে আমার বাসা র্যাব ঘিরেছে এবং রেড দিয়েছে। দিয়েও ওরা প্রথমবার রেড দিয়ে বেরিয়ে গিয়েছে। আচ্ছা, আমি কিন্তু তখন বুঝতে পারিনি যে ওরা আমার বাসার সামনে টামনে আছে। আমি পিছন থেকে ঢুকে যখন বাথরুমে ঢুকছি, এর ভিতরে আমার একজন ফোন দিল যে আপনার বাসা র্যাবে ঘেরাও হয়েছে। তখন আমি দ্রুত ফোন দুটো বন্ধ করে দিয়ে সাইডে রেখে আমি কি করব ওই টাইমে চিন্তা করছি। এর ভিতরে আমার একজন ভাবি এসে বলল যে ওরা বেরিয়ে গেছে, আপনি এই দিক দিয়ে বেরিয়ে যান। বেরোচ্ছি যে এই র্যাব সামনে। উনি আমার নাম জিজ্ঞাসা করলো, আমি বললাম হ্যাঁ। তো চলেন আপনি। ওরা ওদিন আমাকে স্যান্ডেল পর্যন্ত পরার সুযোগ দেয়নি, লুঙ্গি পরে গেঞ্জি পরা অবস্থায় নিয়ে গেছে। সারা পথ বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হয়েছে বা বিভিন্নভাবে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করেছে। এক পর্যায়ে ওরা চুতলের মোড় ওই জায়গায় গাড়ি স্টাফ করেছে এবং আমাকে বলে আপনাকে ভয়ঙ্কর জায়গা, আপনাকে কুড়াতে দেব আপনি। তো আমি আসলে র্যাব অ্যারেস্ট করার পর থেকে আমি নিজের থেকে স্বাভাবিক হয়ে গেছি। মানে র্যাবের প্রতি ওই সময় র্যাবের যে র্যাব কুরাজ দিচ্ছে ই করছে, এটা আর আমার ভিতরে কাজ করছে না। তখন আমি স্বাভাবিক। তো ওরা কুরাজে দেবে, ওখানে দাঁড়ান করলো, ওদের স্যারেদের সাথে কথা বললো। আবার এসে আমাকে বলে যে স্যার খুব খারাপ লোক, আপনাকে যদি ওখানে নিয়ে যায় আপনার অবস্থা খারাপ করে ফেলবে, এ করবে ও করবে, নানান হুমকি ধামকি চলতে থাকলো। এক পর্যায়ে তারা নিয়ে গেল, নিয়ে যে আমাকে ওই ওরা অবশ্য আমার হ্যান্ডকাপ দিছিল না, তবে গেট থেকে আমার হ্যান্ডকাপ লাগায়। আচ্ছা, লাগিয়ে ওদের সেই 3 তলার উপরে নিয়ে যে একটা ছোট্ট ঘরে রাখলো। ওখানে একজন লোকাল আইনা ভাই, তো হ্যাঁ, একটা ছোট্ট ঘরে রাখলো এবং আমার কাছে যে নাগরিক সনদটা নিতে আসছিল ওই ছেলেটা প্রথমেই ওরে ধরে যখন জিজ্ঞাসা করেছে এই কমিশনারের বাসা কোথায়,
আমার পিছনে বাসার পিছনে আবার মহিলা কমিশনারের বাসা ছিল। তো ও বলেছে ওই সামনে, ও এখন পুরুষ কমিশনারের জিজ্ঞাসা করেছে কি মহিলা বা ইচ্ছা করেই হোক আমাকে সেভ করার জন্য বলে দিয়েছে পিছনে। ওরা ওখান থেকে ঘুরে এসে যখন আবার আমাকে অ্যারেস্ট করেছে, ওরও সাথে সাথে অ্যারেস্ট করেছে, করে আমার সামনে ওকে অনেক মারধর করলো মিথ্যা বলার জন্য। যা নিয়ে গেল আমাদের একসাথে এক রুমে রাখলো। এরপরে ওই ছিপায় এসে বিভিন্ন ধরনের হুমকি ধামকি, এ করবো করবো। ওর স্যারের কাছে ফোন দেয়, লাউড দেয়, স্যার বলে ঝুলিয়ে ফেলো, এ করো ও করো, এরকম আর কি চলতে থাকলো অনেকক্ষণ। তারপর এক পর্যায়ে তারা আমাকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে তাদের স্যারের কাছে নিয়ে যায়, এবং মানে মানসিকভাবে যে টর্চারিং গুলো করার দরকার, কখনো বলে চোখ বাঁধো, কখনো বলে হাত বাঁধো, এইসব লাঞ্ছনাদায়ক কথাবার্তা বিভিন্নভাবে বলে। এক পর্যায়ে যাই হোক, আমার র্যাব অফিসে নেওয়ার পরে আমি আমার এলাকার মানুষের কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ যে এই মানুষগুলো আমাকে র্যাব অফিসে নিয়ে যা আধা ঘন্টা থেকে ৪৫ মিনিটের মধ্যে প্রায় ১০০০ মানুষ র্যাব অফিস ঘেরাও করে। আচ্ছা, যে কারণে তারা আমাকে থানায় জমা দিতে বাধ্য হয় এই টাইমে। আর পরবর্তীতে অনেক সময় এসে আমি কোর্টে হাজিরা দিতে গেছি। জি, আমরা পরবর্তী গল্প আরো শুনবো। তার আগে কিছু কমেন্ট আমরা পড়ি। আমাদের সাথে অনেক দর্শক যুক্ত আছেন, সরাসরি আমাদেরকে দেখছেন ১৩২ জন। অনেকে কমেন্ট করছেন, আমরা হয়তো সব কমেন্টগুলো পড়তে পারবো না, কিছু কমেন্ট অন্তত পড়ি, কৃতজ্ঞতা স্বীকার করি। ওসমান গনি রাজু তিনি লিখেছেন, প্রিয় নেতা হামিদুল ইসলাম হামিদ ভাইয়ের জন্য শুভকামনা। আমরা দেখছি যে তাসবিন হাসান সোহেল লিখেছেন, হামিদ ভাই জিন্দাবাদ। শাহী নির্যাস, সরি আমি উচ্চারণ মানে আমার চশমাটা পাশে হয়তো ফেলে রাখছি, দেখতে পারছি না। যাই হোক, উনি লিখেছেন খুব ভালো কথা বলে আমাদের প্রিয় ভাই। হ্যাঁ, আসলে উনি অনেক ভালো কথা বলেন, গোছালো কথা বলেন। আশিক লিখেছেন, হামিদ চাচা জিন্দাবাদ। বিএম নাজমুল হোসেন লিখেছেন, হামিদ ভাই জিন্দাবাদ। মোস্তাফিজুর রহমান লিখেছেন, ভালোবাসার মানুষ জননেতা জনাব হামিদুল ইসলাম হামিদ ভাই জিন্দাবাদ। আমরা সব কমেন্ট পড়তে পারছি না। ইখলাস আলী লিখেছেন, হামিদ ভাই জিন্দাবাদ। সব জিন্দাবাদ, আমরা বিকল্প কিছু দেখি। মামুন টিপু, আলমামুন টিপু লিখেছেন, হামিদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আপনি যদি ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য হন তাহলে কালিগঞ্জকে কিভাবে সাজাবেন? আমরা প্রশ্নটি নিয়ে রাখলাম। আমরা শেষ অংশে, অনুষ্ঠানের শেষ অংশে 10 মিনিট অথবা 15 মিনিট যদি আমরা টাইম পাই, তখন এই প্রশ্নের জবাব হয়তো উনি দিবেন। মূলত আমরা আজকে এসেছি বিভীষিকাময় দিনগুলোর গল্প নিয়ে। আমরা সেই গল্পগুলো শুনতে চাই যে ওনারা কি পরিমাণ ছাপারার হয়েছেন বিগত সরকারের আমলে, সেই গল্পটাই মূলত আপনাদের কাছে তুলে ধরার প্রয়াস। আর শুধুমাত্র নেতা নয়, আপনারাও যারা এই ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, আপনাদের বিভীষিকাময় দিনগুলোর গল্প ঝিনাইদহের কাগজ তুলে ধরবে ইনশাল্লাহ। আপনারা যোগাযোগ করবেন ঝিনাইদহের কাগজের সাথে, আমরা চেষ্টা করব আপনাদেরকে তুলে ধরার। জি, আরো কমেন্ট আছে, তো আমরা কমেন্টে পরে যাই। তো সেখান থেকে আমরা জাস্ট কিছু জানতে চাই, যেহেতু সময় লিমিটেড, 1 ঘন্টা আমরা টাইম নির্ধারণ করেছি, 17 মিনিট পার হয়ে গেছে। আমরা জি আমি প্রথমেই বলছিলাম আমার জীবনটা মনে হয় কাঁটাতারের উপর দিয়ে হাঁটা। আমি কোর্টে গেছি হাজিরা দিতে, আমাকে গেট থেকে অ্যারেস্ট করা গেছে, ডিবি নিয়ে গেছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন হুমকি ধামকি, বিশেষ করে আমার পরিবারের উপরে যেগুলো হয়েছে, এগুলো আসলে আমাদের তো ধর্মীয় একটা বিষয় থাকে। লাস্ট এই 7ই জানুয়ারি নির্বাচনের আগে আমার যারা ফ্যামিলির সদস্য আছে বাসায় মুখ টুক ঢেকে থাকে, বোরকা পরে থাকে বা ওই যে ওন্না পরে থাকে, পুলিশ যে ঘরে ঘরে তাদের বলে মুখ ঢেকে রেখেছেন কেন, মুখ খোলেন, ওন্না খোলেন, মুখ খোলেন, এ করেন ও করেন, নানান কথাবার্তা।
আর সাধারণত কোনো আন্দোলন হলেই তাদের কাজই ছিল বাসায় যে গ্রিল বাড়ানো, ওই বাসার ভিতরে যে বিভিন্ন হুমকি ধামকিমূলক কথাবার্তা। কারণ আমি সাধারণত যেহেতু আন্দোলনের নেতৃত্বটা অনেকটা আমার উপর ডিপেন্ড করতো, এর জন্য আমি সবসময় নিজেকে গ্রেপ্তার এড়িয়ে চলার চেষ্টা করতাম। যার জন্য এমনও দিন গেছে আমি সারা রাত কোনো বাগানের ভিতরে বসে আছি, আচ্ছা, ভোরবেলায় ঘুমাইতে। এটা কি আমরা 2009 থেকে 2018 সাল পর্যন্ত বলছি কিনা, মানে 24 সাল পর্যন্ত, 24 সাল পর্যন্ত। তো আমরা এখানে একটা কমেন্ট পেয়েছি, সেই কমেন্টের আলোকেই হচ্ছে ওনাকে জবাবটা দিই। উনি একজন সিনিয়র সাংবাদিক, ঢাকার একটা জাতীয় দৈনিকে কাজ করেন। তো উনি লিখেছেন 2009 থেকে 2018 সালের পূর্বে উপজেলা বিএনপির রাজনীতিতে রাজপথে বেগবান করতে কিভাবে কাজ করেছেন। আসলে সেই গল্পটাই চলছে আমরা হয়তো সালগুলো ওইভাবে না আসার কারণে উনি হয়তো ভাবছেন যে পূর্বের কোনো আলোচনা কিনা। না দর্শক, আমরা 2009 থেকে 2018 সাল না, আমরা 2024 সালের 36 জুলাই পর্যন্ত আমাদের গল্পগুলো আমাদের ভাইয়ের কাছ থেকে তুলে আনার চেষ্টা করছি। জি, কন্টিনিউ প্লিজ। হ্যাঁ, আমরা বিএনপিকে সংগঠিত করার জন্য কালীগঞ্জের মানুষ তো দেখছে সবকিছু, কালীগঞ্জের মানুষের উপরে আমি আসলে দেশের প্রতি এবং দলের প্রতি আমার যে কমিটমেন্ট, যখনই দেখেছি দল বিপর্যস্ত, নেতা নেত্রী বিপর্যস্ত, বিশেষ করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যখন বালুর ট্রাক দিয়ে ঘিরে রাখা হলো, ওই টাইমে আমরা সর্বোচ্চ রিস্ক নিয়ে রাজপথে আন্দোলন করেছি। এবং এখানে একজন ওসি ছিল, নাম সম্ভবত মনির হোসেন মোল্লা। জি জি, মনির, হ্যাঁ, উদ্দিন মোল্লা মোল্লা। উনি এক সময় এক রাত্রে উনি আমাকে ফোন দিল। পরের দিন আমাদের সম্ভবত 20 দলীয় জোটের জনসভা ছিল কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ডে। উনি রাত 1টার সময় আমাকে ফোন দিয়ে বলছে, কালকে আপনাদের সমাবেশ করা যাবে না। আমি বলছি, কেন করা যাবে না? বেগম খালেদা যে কি সমাবেশ উদ্যোগ করেছে? তা বললো, না, এখানে করা যাবে না। আমি বললাম, সমাবেশ হবে। সমাবেশ আমরা ডিক্লেয়ার করেছি, কেন্দ্রীয় কর্মসূচি, এটা হবে। তো বলে যে আপনার এক চেয়ারম্যানকে নিয়ে আসছি, এক নেতাকে নিয়ে আসছি, আপনাকে নিয়ে আসতে হবে। আসেন, নিয়ে যান। কোথায় আছেন আপনি? আমি বাসায় আছি। তো কাকে নিয়ে এসেছেন? তো জামাত ইসলামের মালিয়াট ইউনিয়নের হাবিব সাহেব চেয়ারম্যান, ওনাকে রাত্রে নিয়ে আসছে। ওনাকে নিয়ে আসছে, আপনি যদি কাল সমাবেশ করেন তাহলে আপনাকেও এখন নিয়ে আসবো। আমি বললাম, ঠিক আছে, আপনি নিয়ে যান। তো উনি আমার বাসায় এসে, উনি মাত্র 3 দিন আসছে আর কি কালীগঞ্জে পোস্টিংয়ে। উনি বাসা আমারটা না ঘিরে আমার বাসার সামনে যে দোতলা বাসা ওইটা ঘিরেছে। ঘিরে তো আমাকে বলছে যে আপনি কোথায়? আপনার বাসার নিচে আমরা, আপনি লেবে আসেন। তাই বলছি, আপনি তো বোকা মানুষ, আপনার সাথে দেখা হবে আমার কালকে জনসভায়, এখন আপনি আমাকে বাসায় কিভাবে পাবেন? তো যাই হোক, উনি ফিরে গেল। যে রাত 2টার সময় আমাকে ফোন দিয়ে বলছে যে আপনি ই করেন, ওই কালকে আপনার জেলার বিএনপির সাথে আমাদের কথা হয়েছে, এসপি স্যারের কথা হয়েছে, ডিসি স্যারের কথা হয়েছে, আপনারা সকালে প্রোগ্রাম করবেন আর আওয়ামী লীগ বিকালে করবে। তাই আমি বলছি যে আপনি এখন বাজে রাত 2টা, আমি সকালে কিভাবে প্রোগ্রাম করব? আর আমার প্রোগ্রাম দেওয়া রয়েছে বিকালে। তো ঠিক আছে, আমি আমাদের জোট নেতৃবৃন্দের সাথে কথা বলে আপনাকে জানাবো। আমি তাৎক্ষণিকভাবে, আমি তখন 14 দলীয় 20 দলীয় জোটের সদস্য এসেছি, আমি তাৎক্ষণিকভাবে ফোন দিলাম আমাদের নেতৃবৃন্দের সাথে। ফোন দেওয়ার পরে বললো যে ঠিক আছে, জেলায় যেহেতু আলাপ আলোচনা হয়েছে, আমরা সকালেই প্রোগ্রাম করি। আমি সেই রাত্রে আমার মোবাইলে প্রায় 3000 নাম্বার ছিল, তাদের মেসেজ করি, ভোর পর্যন্ত মেসেজ করে আমরা প্রোগ্রাম শিফট করে সকাল 10টায় নিয়ে চলে আসি এবং সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি হয়। এইটা দেখার পরে উনি আমার উপরে আরো
এমন চড়াও হলো যে উনি আমাকে কুরাজ দেবে না। আমি ওই ফোনে কথা হয়, আপনি কোথায় আছেন, আসবো, এ করবো, কিন্তু ওনার সাথে আমার দেখা হইতো ঠিক প্রোগ্রামের সময়। আচ্ছা আচ্ছা। প্রোগ্রামের আগে আর ওনার সাথে দেখা হতো না। উনি হয়তো বিভিন্ন পুলিশ নিয়ে আসে, জেলার থেকে নিয়ে আসতো, বিভিন্ন জায়গার থেকে নিয়ে আসে। ওনার ধারণা ছিল আমি প্রোগ্রামটা অমুক জায়গায় করতে পারি, সেই এলাকা চারিদিক থেকে ঘিরে রাখতো। আর আমি তখন কি করতাম, আমি তখন প্রোগ্রামটা 3টা ভাগ করতাম। উনি যেখানে ঘিরে রাখবে ওই জায়গা থাকবে আমাদের লোক, অন্য বাজারের সাইডে থাকবে, আরেক সাইডে থাকবে। জি, আমি একটু হামিদ ভাই এখানে থামিয়ে দিই। আসলে নতুনদের জন্য এটা কিন্তু একটা মেসেজ যে ওনারা দীর্ঘদিন থাকবেন না রাজনীতিতে, বয়স একসময় হয়তো রাজনীতি থেকে বিদায় নিতে বাধ্য করবে। যে কৌশল একটু আমরা তরুণদের উদ্দেশ্যে এটা ছড়িয়ে দিতে চাই, আর এই কারণে একটু শেয়ারটা করার জন্য রিকোয়েস্ট করছি যে দেখুন 3টা জায়গায় ভাগ করে রাখা হতো, উনি কোথায় যাবেন এটা বোঝা আসলে একটা ছোট্ট থানার পক্ষে এটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার। এই কৌশল করেই আজকের 2024-36 পরবর্তী বাংলাদেশ একবারে কিন্তু আসেনি। এরকম অনেক ছোট্ট ছোট্ট গল্পের একবারে বিন্দু বিন্দু জল যখন সাগরে পরিণত হয়েছে, তারপরে কিন্তু আজকের এই বাংলাদেশ আমরা নতুন করে পেয়েছি, মুক্ত বাংলাদেশ। যে কন্টিনিউ প্লিজ। আমার যেটা মনে হয়েছে, আমি অত্যন্ত আত্মবিশ্বাসী একটা ছেলে। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান, উনি এই গত যে নির্বাচনটা হলো 7ই জানুয়ারি, এর আগে আন্দোলনের মধ্যে প্রায় আমাদের সাথে স্কাইপে ওনার মিটিং হতো। জি। তো উনি একদিন আমাকে পার্সোনালি ফোন দিচ্ছে, দিয়ে বলছে যে হামিদ, তোমরা যদি ঠিক মতন আন্দোলন করতে পারো তাহলে সরকার চলে যাবে, যেতে বাধ্য, ভোট হবে না। আর তোমরা যদি ঠিক মতো না করতে পারো তবে সরকার যাবে। তবে এখন যেমন সব আমাদের নিয়ন্ত্রণে আছে, তখন হয়তো আমাদের কিছুটা খরচ হবে। তোমরা ডিসিশন নাও কিভাবে কি করবা, আমি তো দূরে আছি। তো ওই সময় আমার ভিতরে আত্মবিশ্বাস, এবং উনি আমাকে ওই টাইমে বলছিল যে তোমরা যদি না পারো তাহলে এই সরকার যাবে, হয়তো জুলাই আগস্ট সময় লাগবে। এবং উনি স্পষ্ট, আমি ওর পরে এই যে 7ই জানুয়ারি যে নির্বাচন হলো, এই নির্বাচনে আমাদের নেতাকর্মী অনেকে একটু দুর্বলতা দেখায়, তারপরে আমাদের সাথে অনেকেই কথা বলতে চায় না। শুভাকাঙ্ক্ষীরা যারা এই জানুয়ারির নির্বাচনের আগে আমাদের ফোন দিত, তাদের ধারণা ছিল সরকার পড়ে যাবে, এবং তারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করত। বাট 7 তারিখের পরে অনেকেই আমাদের যোগাযোগ বন্ধ করে দিয়েছে, যোগাযোগ করতো না। কিন্তু আমি নিজের থেকে, মানে আমি আমার কোন নেতা কর্মীকে আমি তাদের বলেছি সরকার পড়বে পড়বে পড়বে, এখন এইভাবে পড়বে। আমি একটা কথার উপর ভিত্তি করে, তারেক রহমান আমাকে বলছিল তোমরা যদি ঠিক মতন আন্দোলন করতে পারো তাহলে নির্বাচনের আগেই সরকার চলে যাবে, সরকারকে যেতেই হবে। আর যদি না পারো তাহলেও সরকার যাবে, হয়তো 2-4 মাস সময় লাগবে, জুলাই আগস্ট লাগবে। আসলে এইটাই হচ্ছে নেতৃত্ব, যে দেখুন একটি বাক্যই ওনাকে স্থির রেখেছেন এবং মনের ভিতরে যে জায়গাটা করে নিয়েছেন, সেই জায়গা থেকেই তার নেতাকর্মীদের উৎসাহিত করেছেন এবং তাদেরকে মাঠে ময়দানে নিয়ে এসে আন্দোলন বেগবান রেখেছেন। ভাই আমরা আরো কিছু কমেন্ট করি, নইলে তারা অনেক কষ্ট করেই তো দেখছে এবং কমেন্ট করছে। দর্শক আপনাদের আসলে ধন্যবাদ জানাই। আমরা রিসেন্ট সমসাময়িক একটি প্রশ্ন নিয়ে রাখি, এখন উত্তরটা দিব না, আমরা শেষের দিকে দিতে চাই। উনি লিখেছেন, আমি নামটা আসলে খুব ছোট অক্ষর, তারপর আহনাফ আদিল মনে হয়, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিনিকল নিয়ে রাজনৈতিক উত্তেজনার ব্যাপারে আপনার বক্তব্য কি? আর দর্শক আমরা শেষের দিকে এই প্রশ্নের অ্যান্সার পাওয়ার চেষ্টা করব। মূলত আমরা আজকে বিভীষিকাময় দিনগুলির গল্প নিয়ে এসেছি। আরো এক ভাই লিখেছেন, হামিদুল ইসলাম, হামিদ না থাকলে আজ কালীগঞ্জ বিএনপি থাকতো না। এরকম বেশ কিছু কমেন্ট আছে, আমরা কিছু বাছাই করে পড়ি। আরাফাত বিশ্বাস লিখেছেন, যখন দলের বিপাক
সময় ছিল তখন কালীগঞ্জে এই একটা মানুষ ছিল যে বিএনপির পক্ষ হয়ে কথা বলার। আসলে কালীগঞ্জে যদি কেউ এমপি হওয়ার যোগ্য থাকে তিনি হলেন হামিদুল ইসলাম হামিদ ভাই। অসংখ্য কমেন্ট, আমরা সময় আমাদের হাতে খুব কম, যার কারণে প্রিয় দর্শক আমরা আসলে আপনাদের সকল কমেন্ট পড়তে পারছি না। তারপরও আপনারা লিখতে থাকুন, আমরা যে কোনো সময় খুবই গুরুত্বপূর্ণ যে কমেন্ট সেই কমেন্ট আমরা পড়ব। আরেক ভাই লিখেছেন হাসানুজ্জামান হাসান, তিনি লিখেছেন সম্প্রতি একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে অপহরণ করে মারধর করে আপনার দলের নেতাকর্মীদের নিয়ে উদ্বিগ্ন আতঙ্কিত, আপনি কি মনে করেন? আরো এক ভাই লিখেছেন রোমান হাসান বাপ্পি, প্রিয় নেতাকে ঝিনাইদহ 4 ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই। সব হামিদ ভাইকে দেখতে চাচ্ছেন, আমরা ওইগুলো আর পড়ছি না। হ্যাঁ, যাক, আমরা চাই যে যোগ্য নেতৃত্ব আসুক, সেটা ওনাদের দল যাকে দিবেন ওনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, আমরা তেমনটি জানি, আপনারা আশা করতে পারেন। তো হামিদ ভাই, আমরা একটু জানতে চাই যে দেখুন যে আপনার এই যে বিভিন্ন সময়ে নিজের তো আর্থিক ক্ষতি হয়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান তো বন্ধ হয়ে গেছে, এগুলো আমরা জানি, ঘরে ঘুমাতে পারতেন না, কিন্তু এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো কিন্তু আপনাদের এই দুর্বিষহ দিনগুলোতে সাপোর্ট দিয়েছে, তাদের কথা হয়তো ওইভাবে আপনারা কখনো তুলে ধরার সুযোগ হয় না, অথবা তারাও বলতে চায় না। একটু আগে আপনি যেমনটি বললেন যে আমি নাম প্রচার করছি না, তো প্রচার না করে এমন কোন ঘটনা কি আছে যে এই মানুষটা যদি ওই দিন আমাকে সেভ না করতো কিংবা আমাকে এই সহযোগিতা না করতো তাহলে হয়তো আমার আজকের এই অবস্থায় থাকা সম্ভব ছিল না, এমন কিছু কি গল্প আছে কিনা? জি হ্যাঁ, আমি এইটা অ্যান্সার দেওয়ার আগে যে কথা বলছিলাম, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে দূরদর্শী চিন্তা ভাবনা, এবং বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আজকে যে প্রশ্নটা প্রথমে আপনারা বলছিলেন যে এই ছাত্ররা এই 36 দিনে দেশ স্বাধীন করে ফেললো বা এই করে ফেললো, আসলে আমরা ছাত্রদের অবদান অস্বীকার করি না। ছাত্র জনতার আন্দোলনে এই সরকারের পতন ঘটেছে, কিন্তু আমি বারবার আমার হিসাব মিলাই যে তারেক রহমান আমাকে স্পষ্ট বলছিল যে তোমরা যদি না পারো 7ই জানুয়ারির আগে, তো সরকারকে যেতে হবে, সেটা জুলাই আগস্ট লাগবে, তো চলে যাবে। তখন হয়তোবা এখন যেমন সব আমাদের বিরোধী জোটের হাতে আছে, তখন হয়তো আমাদের কিছুটা খর্ব হবে। আজকে কিছু কিছু উপদেষ্টা বা কিছু কিছু ছাত্র নেতাদের কথার উপরে কথাই আমরা বুঝতে পারি যে উনি এটা কিন্তু 7ই জানুয়ারি নির্বাচনের আগে আমার সাথে কথা হয়েছে ফোনে, তো উনি তো কাজ করছিলেন, এবং কাজ যে করছিলেন নির্দেশনা তো আমাদের কাছে আসতো, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এদেরকে কিভাবে সহযোগিতা করতে হবে, কি করতে হবে না হবে, সব কিন্তু তারেক রহমানের কাছ থেকে আসছে আমাদের। তো যেমন আমি ঢাকার কিছু, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা বেসরকারি বিশ্ববিদ্যালয় আন্দোলন হচ্ছে, মোহাম্মদপুর এলাকার পুরো রাস্তা ব্লক হয়ে যাচ্ছে, এই ব্লকটা করছে কারা? এইটা তো বিরোধী জোট আমরা যারা ছিলাম, বিএনপি জামাত, বিশেষ করে বিএনপি জামাত, আরো যারা আমাদের সাথে বিরোধী জোটে ছিল, তারাই তো এই অর্গানাইজ গুলো করে এগুলো করেছে। তো আজকে আমরা মনে করি যে এই আন্দোলনে সবার অবদান আছে, কাউকে ছোট করা ঠিক হবে না। আর আমি যে কথা বলছিলাম যে অনেক মানুষ আমাকে সাহায্য করেছে। আজ যখন আমি এমন কিছু বাড়ি ঘুমাইছি, আমি একদিন ঘুমাইছি, আমি আসলে যেমন সারাদিন মানুষের সাথে মিশি চলি, আবার ছোটবেলায় আমি হচ্ছে গিয়ে খুব খারাপ জায়গায় ঘুমাইতে পারতাম না, খারাপ জায়গায় খাইতে পারতাম না। আমি একদিন ঘুমাইছি এমন একটা জায়গায় যে প্রচন্ড গরম, টিনের ঘর, মাটির তার ভিতরে যে আমি ঘুমাইছি, সারা রাত আমার গা ঘেমে মশার কামড়ে, মানে একটা বিচ্ছিরি অবস্থা। তো তার ভিতরেও শুইছি। এমন দিন আছে যে একবারে বাঁশবাগানে ওই মাথার উপরে গামছা দিয়ে
বসে আছি, রাত কাটিয়ে দিচ্ছি, এইভাবে দিন গিয়েছে। আর বিশেষ করে যেসব বাড়িগুলো আমাদের থাকতে দিয়েছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, চিরঋণী। এখন ওই যে হয়তো তারা অরাজনৈতিক লোক, জি জি, যখন আমার কাছে আসে, আমার সামনে আসে, আমি কিন্তু যে কাজেই থাকি তাদের কাছে হয়তো উঠে যাই, কথা বলি, তখন অনেক কর্মী ভাবে যে আমরা ভাইয়ের জন্য এত কিছু করলাম, ও কিছুই করলো না, অথচ ওর জন্য উঠে যাচ্ছে। কিন্তু মূলত এই পরিবারগুলো, অনেক পরিবারের অনেকের বাসায় আমি থেকেছি, যারা আমার খাওয়ার ব্যবস্থা করেছে। এমনও দিন গিয়েছে আমি একবারে 1 মাস একই ঘরের ভিতর আছি, বেরোইনি। জি হামিদ ভাই, আমি এখানে একটু দর্শকদের উদ্দেশ্যে সে কথাই আমি যোগ করতে চাই। এটা আসলে যে বিরোধী দলগুলো বাংলাদেশে অন্তত ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্য আন্দোলনরত ছিল, তাদের অধিকাংশ নেতা কর্মীদের কাছ থেকে আমি এমন গল্প শুনেছি। আমাদের এই বিভীষিকাময় দিনগুলির গল্পে এর আগেও একজন এসেছিলেন, তিনিও কিন্তু এই ধরনের গল্পই শুনিয়েছেন। তো এটা একটা আপনার দলীয়, আপনারা যারা দল করেন আসলে নেতাকর্মীরা কিন্তু এটা বুঝতে চাইবে না। তো আজকের এই কথার মাধ্যমে আমার বিশ্বাস যে তারা এই মেসেজটা পেলেন, ওনারা অন্তত এই বিষয়টা মাথায় রাখবেন। তো আমি আরো কিছু কমেন্ট পড়ি, আসলে অনেক কমেন্ট আসছে, তো দু একটা কমেন্ট না পড়লে সমসাময়িক আরেকটা কমেন্ট, সেটাও আমরা একটু পড়ি। বাফার সার গোডাউন কাউন্টার বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলা হচ্ছে, পূর্বের নাই, কিন্তু বর্তমানে যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট তারা বিএনপি সমর্থিত, আপনি কি বলবেন? আসলে ঢালাও ভাবে আমরা এভাবে প্রশ্ন, যাই হোক আমরা নিচ্ছি প্রশ্নটা, উনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আমরা শেষ 10 মিনিটে চেষ্টা করব। তো আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে হামিদ ভাই আছেন, সবাই একমত হবেন কিনা জানি না, হয়তো কিছু দুর্নীতি, অনাচার, চাঁদাবাজি, রাহাজানি, মারামারি যাই বলি না কেন, কিন্তু একটু খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু আগে মুক্তভাবে কথা বলতে পারতাম না। এরকম একটা ঘরোয়া পরিবেশে কয়েকজনে মিলেও কথা বলার পরিবেশ ছিল না। এই জুলাই পরবর্তী কিন্তু এই পরিবেশটা তো অন্তত সৃষ্টি হয়েছে। আমরা লিখতে পারছি, আমরা দুটো কথা বলতে পারছি, মানুষের সাথে মিশতে পারছি, এটাও বা কম কিসে? আমরা বিশ্বাস করি বর্তমানে যে তরুণ রাজনীতিবিদরা আছেন আর বিভিন্ন দলের নেতৃস্থানীয় লোকজন যেভাবে কথা বলছেন, আমার বিশ্বাস যে এগুলো হয়তো সামনে অচিরেই এগুলো দূরীভূত হবে। কারণ সবার ভিতরে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আগের মতো হয়তো হচ্ছে না, হচ্ছে কিন্তু আগের মতো হয়তো হচ্ছে না, এটা ওনারা বলবেন, হয়তো কমিটমেন্ট অবশ্যই ওনারা করবেন। তো ভাই একটু সামনে যাই, আমরা পরবর্তীতে আবার পড়বো। জি, তো আমি কি এখন এই প্রশ্নের উত্তরে আমরা আরো, আমার মনে থাকবে, আর ওই ধরনের প্রশ্ন আমরা নিব না। তো আমি এখানে তাহলে একটা কোশ্চেন করি, আসলে কথার মাঝখানে কথা বলাতে উনিও অনেকটা হারিয়ে ফেলেছেন। তো এই যে রাজনীতিবিদ হয়ে গড়ে ওঠা, এটা কিন্তু পারিবারিক একটা অবদান থাকে, আর বিশেষ করে আপনারা যারা এই দুর্বিষহ অবস্থার ভিতরে ছিলেন, তো পারিবারিক যে সাপোর্টটা, অর্থাৎ পরিবারের যে আরো একজন সহযোদ্ধা, আপনার রাজনৈতিক কর্মীরা সহযোদ্ধা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যেটা যে পরিবারেরও কিন্তু যে সহযোদ্ধারা কাজ করেছেন অন্তরালে থেকে এবং আপনাদেরকে সাপোর্ট দিয়েছেন, তাদের কথাও মনে হয় মাঝে মধ্যে তুলে আনা যায়, দর্শকও জানুক, তারাও একটু সান্ত্বনা পাক যে না আসলে আমাদেরকে নিয়েও কথা হয়। এমন কি সাপোর্ট পেয়েছেন? পরিবারের সাপোর্ট না পাইলে তো আসলে রাজনীতিতে অগ্রসর হওয়া যায় না। আমি যখন 87 সালে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তখন আমি অনেক ছোট, এসে রেল স্টেশনে আসছিলেন পথসভায়, রেলপথ রেলে করে উনি দেশব্যাপী সফর করছিলেন, তখন আমি অনেক ছোট। তো ম্যাডামের আসার কথা ছিল বিকালে, আস্তে আস্তে রাত 12:30, বাসায় তো কেউ জানে না, আমি চলে গেছি ওখানে। ওই মিটিং শেষ করে 12:30টায় আসছি, আমার জন্য বাসার সবাই জেগে আছে। ওই দিন আমার বড় ভাই আমার একটা চড় মারছিল যে এইটুকু বয়সে কোথায় ওই মিটিং এ যাওয়ার। তো যেহেতু কাজ করে তো ভাই ওই এক চড় মারছে, জানি যে আজকের থেকে শুরু করলাম এবং সেটা কন্টিনিউ করেছি। আমি রাজনীতির শুরুর থেকে আজ পর্যন্ত আমার কোনো অ্যাবসেন্ট নেই, হয় আমি জেলখানায়,
না হলে আত্মগোপনে, মানে রাজনীতির সাথেই আছে। এরপরের থেকে আমার বাসার থেকে আর ওইভাবে করতো না, দেখতো যে যত চাপ দেওয়া হয় তত আরো বেশি। তো যাই হোক, আমি আমার বাসার থেকে আমার পরিবারের সবাই সাফার করেছে আমার জন্য, সবাই, প্রত্যেকটা সদস্য, অর্থনৈতিক বলেন, তারপরে র্যাব আসুক, পুলিশ আসুক, ডিবি আসুক, আমাকে তো বাসায় পায় না, ওই তাদেরই উঠায়, তাদেরই বিভিন্ন প্রশ্নবাণে জর্জরিত করে, তাদের বিভিন্ন গালিগালাজ কথাবার্তা। লাস্ট এই 7ই জানুয়ারি আন্দোলনের মানে ভোটের আগে পুলিশ খুবই দুর্ব্যবহার করেছে আমার ফ্যামিলির সদস্যদের সাথে, এবং আমাকে তো অকথ্য ভাষায় গালিগালাজ, যেগুলো আসলে এটা মহিলারা থাকে তাদের সামনে বিভিন্নভাবে করেছে। তো যাই হোক, এগুলো এখন বলার কিছু জি, নাই। আমরা ভাবির কথা একটু জানতে চাচ্ছি। ভাবি, আপনার সন্তান, তারা আপনাকে খুব বেশি কাছে পায়নি এই বিগত 16 বছরে, 17 বছরে হয়তো ওইভাবে কাছে পায়নি। তাদের দু একটি কথা, যে আসলে তাদের কোনো অভিযোগ না সহযোগিতা, কি বলবেন আপনি এই বিষয়টা? এক সময় করতো, এক সময় আমার একটা ছোট্ট বাচ্চা আছে, প্লাস এক সময় তারা হচ্ছে ওয়াইফ বলতো রাজনীতি আর করা যাবে না, এটা বাদ দিতে হবে, আমাদের ভবিষ্যৎ কি, মেয়ের ভবিষ্যৎ কি, আসলে আটকাতে পারেনি। পরবর্তীতে এখন সাপোর্টই দেয়। আমার বাচ্চা যখন ওই যে রোড মার্চে দেশ নেত্রীর সেজে কারাগারে যে খুলনা রোড মার্চ, এটা ভাইরাল হয়েছিল, ঝিনাইদহ থেকে খুলনা পর্যন্ত ওইটুকু বাচ্চা গেছে, যার পরে এক পর্যায়ে নোয়াপাড়া পার হয়ে অসুস্থ হয়ে পড়ে। তখন আমি নিজের ভিতরে একটু ভয় ধরে যাই যে আল্লাহ কি করলাম, মানে অবস্থা এত খারাপ, আমার মনে হচ্ছে মারা যাবে। যাক, ওই সময় এই কালীগঞ্জেরই একজন ওখানে চাকরি করত, ওনার বাসায় নিয়ে যে, ওই সময় তো আসলে কেউ কাউকে আশ্রয় দিত না, জি, ওই অবস্থায় উনি ওনার বাসায় নিয়ে যে আমার বাচ্চার গোসল করিয়ে, ঘুম পাড়িয়ে, খাইয়ে, ওখানে 2-3 ঘন্টা রেস্ট নিয়ে তারপর আমরা রাত্রে বাসায় আসি প্রায় ভোরে। তো এইটা ওই দিন আমার জীবনে মানে খুব কঠিন একটা দিন গেছে, যে আমার মনে হচ্ছে তখন যে বাচ্চাটা হয়তো মারা যাবে, এরকম। তো এখন আর ওইভাবে বাসার থেকে তেমন করে না, অনেক আগে করতো, এখন তাদেরও এটা হয়ে গেছে, কিছু করার নেই। তো মূলত আমরা রাজনীতিটা তো করি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, দলের প্রতি আনুগত্য থেকে, যার জন্য বাংলাদেশের মানুষরে ইচ্ছা করলে হয়তো রাজনীতি ছেড়ে দিয়ে ভালো জীবন যাপন করতে পারতাম। বাবা যতটুক পৈতৃক সম্পত্তি রেখে গেছিল, সেইগুলো দিয়ে অনেক ভালো জীবন যাপন করা সম্ভব ছিল কালীগঞ্জে, কিন্তু সেগুলো তো রাজনীতির কারণে চলে গেছে সব। তো এই অবস্থায় আছি। এখন স্বপ্ন দেখি যে কালীগঞ্জটা যাতে ভালো থাকে। মানুষ, রাজনীতি তো আসলে মানুষের জন্য করি, নিজের জন্য তো না। তো আজকে যে প্রশ্নগুলো করেছে আমার বক্তব্য একটাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান, তিনি বলেছেন যে দখলদারিত্ব, চাঁদাবাজি, মাস্তানি, এই রাজনীতি বিএনপি করবে না। আমি ওর উপরে দাঁড়িয়ে আছি। আমি চেষ্টা করছি যে আমাদের নেতা কর্মী কেউ যেন এই ভুল পথে পা না বাড়ায়, তার জন্য যা যা করার 5 তারিখ থেকেই করছি। এরপরও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, যেমন একজন ব্যবসায়ীর কথা বলা হয়েছে, আমি নিজে তার কাছে গেছি, জানতে চেয়েছি কারা, তাদের নামে মামলা করেন, দলের পক্ষ থেকে সহযোগিতা করা হবে, কিন্তু রাজি হয়নি। আমরা জানি তারা ভয়ের ভিতর আছে, কিন্তু যারা এগুলোর সাথে জড়িত, এটা আমার নেতাও যেমন স্বীকার করবে না, আমরাও স্বীকার করি না, বিএনপিও স্বীকার করে না। চাঁদাবাজ, দখলদারিত্ব যারা করে তারা বিএনপির কেউ হতে পারে না।
এবং তারেক রহমানের নির্দেশনা দখলদারিত্ব, চাঁদাবাজি, মাস্তানি এই রাজনীতি বিএনপি করবে না। বিএনপির রাজনীতি, বিএনপি 31 দফা ঘোষণা করেছে আরো 2 বছর আগে, রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কার বা সাম্যের বাংলাদেশ, মানবাধিকারের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। সেই বাংলাদেশ গঠন করার জন্য আমরা যদি চাঁদাবাজির সাথে জড়িয়ে যাই, আমরা যদি মাস্তানির সাথে জড়িয়ে যাই, আমরা যদি দখলদারিত্বের সাথে জড়িয়ে যাই, তাহলে এটা তো নেতার নির্দেশনাও মানা হলো না, দলের প্রতি কোনো কমিটমেন্টও থাকলো না। তো আমরা এই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে এবং আমার অবস্থান থেকে জিরো টলারেন্স। আজকে এই জিনেদার কাগজের মাধ্যমে আমি আমার নেতা কর্মী সহ আমার দলের জিনেদার 4 নির্বাচনী এলাকার সবার প্রতি আমার একটাই আহ্বান থাকবে, দয়া করে, মেহরবানি করে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, আমাদের যে মূল উদ্দেশ্য ছিল সেটা আমরা এখনো বাস্তবায়ন করতে পারি নাই। আমাদের দাবি ছিল ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসা। আমরা হয়তো কথা বলার স্বাধীনতা পেয়েছি, ফ্যাসিস্ট সরকার হয়তো পালিয়ে গিয়েছে, কিন্তু তারা তো সমূলে চলে যায়নি। তারা আমাদের ভিতরেই এখন বিচারণ করছে, সুযোগ এবং সময়ের অপেক্ষা করছে। আমরা যদি ভুল পথে পা বাড়াই, দীর্ঘ এই সংগ্রাম আমাদের বৃথা হয়ে যাবে। তাই আমি আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। একই সাথে যারা মোবারকগঞ্জ সুগার মিল সম্পর্কে বলেছেন, আমি বলতে চাই এই প্রতিষ্ঠান এই বঙ্গের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখতে হবে। 17 বছর এখানে শুধু দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, এবং এখানকার যারা কর্মরত কর্মকর্তা আছে, বিশেষ করে 2 জন কর্মকর্তার নাম আমি শুনছি, যিনি এমডি আছে এবং এডিএম ম্যানেজার কে আছে, আমি শুনছি তারা এই বিগত সরকারের সময় সরকারের লোকজনের সাথে লুটপাটে জড়িত ছিল। এখনো আমাদের কাউকে ম্যানেজ করে তারা একই প্রক্রিয়ায় চলার চেষ্টা করছে, যেটা কালীগঞ্জে সম্ভব হবে না। এইটা আমরা সচেতন মানুষ হিসেবে এবং কালীগঞ্জের সন্তান হিসেবে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখা। এখানে শত শত কর্মচারী আছে, শ্রমিক আছে, যাদের রুটি রুজির বিষয়ে এখানে জড়িত আছে। কালীগঞ্জের মানুষের এই প্রতিষ্ঠান নিয়ে গর্ব করার বিষয় আছে। সেই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে আমাদের চোখের সামনে এই অবস্থায় এসে, এইটা আমরা কোনো অবস্থায় মানতে পারি না। এর জন্য যা যা করার ইনশাল্লাহ আমাদের দলের পক্ষ থেকে আমরা করব। আর এই বিষয়ে আমি কালীগঞ্জবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করি, এবং যারা চাঁদাবাজি, ধান্দাবাজি, মাস্তানি, লুটপাট প্রশ্রয় না দেওয়ার জন্য আমি সকল মানুষের কাছে আহ্বান জানাবো। বিশেষ করে আমি বলতে চাই, আমি যেহেতু দলের এখানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমার নামে কেউ যদি কোথাও কোনো মাস্তানি, কোথাও কোনো চাঁদা দাবি করে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, কোনো অবস্থায় আপনারা সেই ফাঁদে পা দেবেন না, না দিয়ে তাদেরকে আইনের হাতে সোপর্দ করবেন। আমি আমার দলের এবং আমার নেতা জনাব তারেক রহমানের কমিটমেন্টের একচুল বাইরে যে কোনো কিছু এখানে করব না এবং করতে দিব না। তার জন্য যা যা করার ইনশাল্লাহ করব। জি ভাই, আমরা আরো কিছু কমেন্ট পড়ি। অনেক দর্শক কমেন্ট করেছেন। আমরা দেখছি তৌফিকুর রহমান, তিনি লিখেছেন কালীগঞ্জবাসীর অহংকার, প্রিয় রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব হামিদুল ইসলাম হামিদ, আপনার সাথে ছিলাম, আছি এবং থাকবো সবসময়। নয়ন খান লিখেছেন কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা। এম এ লিতু লিখেছেন মিজান ভাই, আমি হামিদ ভাইয়ের কাছে তার পুরনো কোনো মজার স্মৃতি জানতে চাই, এটা হবে অরাজনৈতিক। জি, আমরা মনে হয় এরকম একটা মজার স্মৃতি জানতে পারি, আর আমাদের হাতে 12 মিনিট সময় আছে। জি, আসলে জীবনে মজা কি জিনিস এ তো মানে আজকে 17 বছর মজা কি জিনিস আসলে বুঝতেই পারিনি।
যে ভুলে গেছি। সারাক্ষণ মানুষ নিয়েই চলা। বিগত 17 বছর নেতা কর্মী কেউ যদি কখনো কোনো অবস্থায় একজন কর্মী ক্ষতিগ্রস্ত হয়, ওই দিন বা ওই সময় থেকে তার সেই বিপদ থেকে উদ্ধার না করা পর্যন্ত আমার আর ঘুম খাওয়া কোনো কিছুই থাকে না। এখন 5 তারিখের পর থেকে আরো ব্যস্ততা বেড়েছে, মানুষের নানান অভাব, নানান অভিযোগ। আসলে তো এই মুহূর্তে আমাদের কিছু করার নাই, তারপরও মানুষের কথা শুনতে হয়। হাসি মুখে না শুনলে মানুষ হয়তো মন্তব্য করে বসে, বাইরে ফোন দিলাম, ফোন ধরলো না। আমি যদি কাউকে ফোন নাও ধরতে পারি, আমি যত রাতই হোক আবার তাদের ফোন ব্যাক দেওয়ার চেষ্টা করি। মানে মূলত জীবনটার ধরে নিয়ে যায় শেষ প্রান্ত, বয়স তো হচ্ছে। তো এই অবস্থায় আমাদের এই মুহূর্তে আমার মজার কিছু মনে আসছে না। যদি মনে আসে তখন জি, আমরা তাহলে আরো একটা কমেন্ট নিই। কিবরিয়া উনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সৌদি থেকে লাইভ দেখছিলাম। আমার নেতা মোহাম্মদ হামিদুল ইসলাম হামিদ ভাইয়ের সালাম জানাই। ভাইয়ের শরীর সুস্থ কামনা করছি। আমার বাড়ি গ্রাম মনে হয়। জি, লম্বা অনেক বড় কমেন্ট, আমরা সামনে যাই। যে আরো একজন লিখেছেন, আল মামুন টিপু, তিনি লিখেছেন 1/11 এর সময়ের মেইন স্ট্যান্ডের পুলিশের সাথে সম্মুখীন বাকযুদ্ধের ওই মিছিলের সময় ঘটনাটি জানতে চাই ভাই। 10 মিনিট আছে, একটু সংক্ষিপ্ত। জি, ওই সময় পুলিশ আমাকে মেইন স্ট্যান্ড ক্রস করতে দেবে না। জি, আর আমি ক্রস করবই। এখন পুলিশ বিভিন্নভাবে তারা আমার সাথে করছিল, তো ধাক্কাচ্ছিল। এক পর্যায়ে আমি তাদের যেভাবে হোক আমার পলিসি দিয়ে আমি মিছিল মেন স্ট্যান্ড ক্রস করেই আমি মুভ করি, এবং সেটা আমি আমার গন্তব্যস্থল পর্যন্ত আমি চলে যাই। আরেকটা প্রোগ্রাম যেটা আমার ওপেন হার্ট সার্জারি করার পরে মাত্র সম্ভবত 1.5 মাসের মাথায়, তখন আমার বুকে সেফগার্ড দিয়া পাঞ্জাবির নিচেই। তো সেই সেফগার্ডের ভিতরে থাকা অবস্থায় আমরা যখন সম্ভবত 28 তারিখ ছিল, 28 আগস্ট, সারা দেশের থানায় থানায় বিক্ষোভ সমাবেশ। তো প্রশাসনের পক্ষ থেকে আমাদের নিমতলা স্ট্যান্ডের এই রোডটা, থানার সামনের এই রোডটা দেওয়া হয়েছিল। কিন্তু আমরা যখন মিছিল নিয়ে হাটচান্দি পার হই, ওই সময় মুরগিহাটার ওখানে পুলিশ আমাদের ব্যারিকেড দেয়। এবং ওদিন আমার একটা রিস্ক গিয়েছিল যে পুলিশ চারিদিক থেকে এমন ভাবে চাপ দিয়েছে আমার, যে তখনও তো আমার বুকে সেলাই টেলাই করা আছে ওই অবস্থায়। যাক, ওই ব্যারিকেড ভেঙেও আমরা সেদিন মিছিলটা নিয়ে গন্তব্য গেছিলাম। তো ওই দিনকের বেশ আমার মানে খুবই কষ্ট হয়েছিল, প্লাস আমার ওই বুকে আঘাত লাগছিল। তো যাই হোক, ওই সময় ওই মিছিলটায় মোটামুটি মানুষের জাগ্রত। আমরা আরো একটু কিছু কমেন্ট নিয়ে দর্শক বুঝতে পারছেন। এমডি রুহুল আমিন তিনি লিখেছেন, 2013 সালের দিকে হামিদ ভাইয়ের সাথে একসাথে মাঠে আন্দোলনে ছিলাম। হামিদ ভাই অত্যন্ত সুন্দর ও বিনয়ী মানুষ। সাংবাদিক মিঠু মালিতা তিনি লিখেছেন, হামিদুল ইসলাম হামিদ ভাইয়ের সাংবাদিকতার জীবনের একটা গল্প শুনতে চাই। জি, আমরা প্রয়োজনে আরো 5 মিনিট সময় নিয়ে নিব, আমরা একটু গল্প শুনতে চাই। জি, সাংবাদিকতার শুরুটা মূলত লিটুর মজার কাহিনী আমার মনে হয়েছে, যাক না বললাম পরে। সাংবাদিকতা ওই আসি আমি মূলত এসএসসি পরীক্ষার পরে, যে সময়টা ছিল রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত, ওই টাইমটা আমি সাংবাদিকতার সাথে জড়িয়ে যাই। এবং বেশ কিছু সময় আমি 2 টার্ম কালীগঞ্জ প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলাম। তখন আমরা বেশি মানুষ ছিলাম না, আমরা হয়তো সর্বমোট 13-14 জন ছিলাম। ওই সময় রাজ্জাক ভাই ছিল, আমাদের আনোয়ার ভাই ছিল, আজাদ ভাই ছিল, তারপরে
এরকম মানে মেন্দা ছিল, মেন্দা, শহীদুল ভাই, এরকম আমরা বোধহয় সব প্রেস ক্লাব মিলে, তখন একটা প্রেস ক্লাবই ছিল, সেই প্রেস ক্লাবের সদস্য ছিলাম বোধহয় আমরা 13 থেকে 14 জন। তো ওই সময় সাংবাদিকতা করছি, চেষ্টা করছি সমাজের যে অন্যায়গুলো এগুলো তুলে ধরার। তো তখন তো লেখার মোটামুটি একটা পরিবেশ ছিল, যেটা 17 বছরে ছিল না। তখন আমরা কিছু লিখতে পারতাম বা করতে পারতাম। যাই হোক, মোটামুটি চেষ্টা করেছি, যখন যে কাজটাই করেছি সেটা অন্তর থেকে আমরা করার, একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গিয়েছি। সর্বশেষ আমরা দুঃখ প্রকাশ করে নিয়ে আগে যে দর্শক অনেক কমেন্ট করেছেন, আমি কমেন্টগুলো পড়তে পারিনি, এই কারণে আপনাদের কাছে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সর্বশেষ আপনার মুখ থেকে 2 মিনিট অন্তত উপদেশ নসিহতমূলক কথাই বলি। তরুণ প্রজন্মের কাছে কি চাওয়া, এবং আপনার যে তরুণ সহযোদ্ধারা আছে বা আপনার দলের সহযোদ্ধাদের উদ্দেশ্যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনার কি পরামর্শ, সেটি যদি একটু সংক্ষেপে তুলে ধরেন। আমি তরুণ প্রজন্মকে এইটাই বলবো যে প্রথমে আমাদের চরিত্রগতভাবে সৎ হতে হবে। আমরা যদি সৎ থাকি, আমরা যদি তরুণরা কোনো লোভ লালসার শিকার না হয়ে আমরা যদি আগিয়ে যেতে পারি, অবশ্যই আমরা ভালো বাংলাদেশ গড়তে পারবো। এবং আমাদের সবার উদ্দেশ্য, যেহেতু আমরা চাচ্ছি মানবিক বাংলাদেশ গড়তে, সাম্যের বাংলাদেশ গড়তে, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ গড়তে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসার বাংলাদেশ করতে। তো এই ক্ষেত্রে আমাদের তরুণ সমাজকে অবশ্যই প্রথমেই সৎ হতে হবে। সৎ হয়ে আমাদের কাজ করতে হবে। কাজ করতে গেলে অনেক বাধা আসবে, এই বাধাগুলো অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। পাশাপাশি আমাদের দলের নেতাকর্মী যারা আছেন, আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাবো এইটুকু, যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা হয়তো 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়তো নির্বাচন দিতে বা সংস্কারমূলক কাজের জন্য তারা আছে বা চেষ্টা করবে বা থাকবে। আপনারা এই সময় এমন কিছু করেন না যাতে আমাদের 5ই আগস্ট যে সফলতাটা আসছে, প্রাথমিক বিজয় আমাদের আসছে, এটা ধূলিসাৎ হয়ে যায়। আমি আমার নেতাকর্মীদের, আমার দলের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানকে ফলো করে রাজনীতি করার জন্য আহ্বান জানাবো। তিনি কি চাচ্ছেন, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, আমি মনে করি বাংলাদেশে জিয়া পরিবারের উপরে নির্যাতিত আমি, আপনি বা অনেকেই না। আজকে এই জিয়া পরিবারের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ মানুষ, তিনি জেলখানায় গেছে, অসুস্থ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেছে এবং অসুস্থ হয়ে বেরিয়েছে। আরাফাত রহমান কোকুকে হত্যা করা হয়েছে। তারেক রহমান আজকে তার মা অসুস্থ মাকে ফেলে দীর্ঘদিন আজকে দেশের বাইরে অবস্থান করছে, আত্মীয় স্বজন সবাই ছাড়া। তাহলে আমরা ওই পরিবারের থেকে আমরা বেশি নিষ্পেষিত বা নির্যাতিত দাবি করতে পারি না। কারণ আমরা তো সপ্তাহে হোক, বছরে হোক, 6 মাসে হোক, 3 মাসে হোক, আমাদের আত্মীয় স্বজন কোনো না কোনো ভাবে জেলখানায় থাকলেও তারা দেখার সুযোগ পেয়েছে, কিন্তু তারা তো বাইরে অবস্থান করছে দীর্ঘ সময় ধরে। বেগম খালেদা জিয়া আজকে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলা যায়, এই অবস্থায় ফ্যাসিস্ট সরকার করে দিয়ে গেছে। তো এই অবস্থায় আমাদের নেতা কর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে, বর্তমান সরকারকে আমাদের দলের নেতা তারেক রহমান বলেছে কোনো অবস্থায় ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা ওই কথার উপরে দাঁড়িয়ে এমন কোনো কাজ করব না যার জন্য সরকার বিব্রত হয়, মানুষ খারাপ ভাবে। মানুষ যে অধিকার নিয়ে যে শত শত মানুষ জীবন দিল, ছাত্র জনতা, তাদের রক্ত যাতে বৃথা না যায়, এর জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাবো, কোথাও কোনো দখলদারিত্ব, চাঁদাবাজি, মাস্তানি এইগুলো যারা করছেন বা ইতিমধ্যে বুঝে করুন আর না বুঝে করুন করেছেন, দয়া করে এই মুহূর্ত থেকে আপনারা এই পথ পরিহার করে দলের নীতি আদর্শ মেনে নেতার প্রতি, নেতার নেতৃত্বের প্রতি, নেতার কি চাচ্ছে এইটা অনুধাবন করে চলবেন, এই প্রত্যাশা। যে একই প্রত্যাশা আমরা সবাই করতে পারি।
আসলে আমরাও সাংবাদিকতার জায়গা থেকে আজকে যে অবস্থায় স্বাধীনভাবে কথা বলতে পারছি আপনাকে নিয়ে এসে এখানে, এটা খুবই ভালো লাগছে। যে ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে এবং তাদের যে পঙ্গুত্ব বরণের মাধ্যমে আজকে আমরা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে আরো সুন্দরভাবে বিনির্মাণ করার জন্য রাজনীতিবিদরা যেমন ভূমিকা রাখবেন, পাশাপাশি আমরা যারা সাধারণ জনতা আছি তাদেরও ভূমিকা অনেক। আমরাও নিজেরা নিজেদের ভিতরে কোন্দল, ফ্যাসাদ, কলহগুলো সৃষ্টি না করি, যাতে নেতারা আবার পক্ষপাতিত্ব করতে চান না, তারপরে একটা পর্যায়ে কিন্তু সেই জায়গায় আপনারা নিয়ে যান। এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসি, সবাই মিলে সুন্দর একটি দেশ আমরা গড়ি। তো ঝিনাইদহ কাগজের স্টুডিওতে আজকে আসার জন্য মজলুম জননেতা আমাদের প্রিয় হামিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে, দীর্ঘ 1 ঘন্টা আমাদের সাথে আছেন, কমেন্ট করেছেন। এজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো শেষ করতে চাচ্ছি। হামিদ ভাই শেষ। জি, ঝিনাইদহ কাগজের সাংবাদিক, কলাকৌশলী, উপস্থাপক সহ যে সমস্ত দর্শক শ্রোতা দেখছিলেন, সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আনন্দ ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মোনা সহ আমার নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে তারেক রহমান ধন্যবাদ। জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।